জাগরণ নিউজ। এখন দেখবেন তৃণমূলের সংবাদ। অনুমোদনের ৩.৫ বছর পার হলেও খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, দক্ষ চিকিৎসক তৈরি, স্বাস্থ্য খাতে সর্বাধুনিক উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি ও চিকিৎসা বিজ্ঞানের আধুনিক গবেষণায় স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও ক্রয় ব্যবস্থাপনা সহ সামগ্রিক কার্যক্রম অটোমেশন সহ আধুনিক প্রযুক্তিতে উন্নীত করা হলেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় একাডেমিক কার্যক্রম এখনও পুরোপুরি শুরু হয়নি। ফলে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে চিকিৎসা বিজ্ঞানের উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠানটির। এদিকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের দ্রুত অনুমোদন ও অর্থ বরাদ্দ না হওয়ায় কাঙ্ক্ষিত উন্নয়নের সাথে সাথে প্রশাসনিক, একাডেমিক ও গবেষণা কার্যক্রম সঠিকভাবে চালু করতে পারছে না বিশ্ববিদ্যালয়টি। তবে খুলনাবাসী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সকল জটিলতা অপসারণ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৫ কোটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ সহ খুলনাবাসীর। খুলনাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি জাতীয় সংসদে খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন আইন পাশ হয়। পরবর্তীতে ৩ মে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মাহবুব রহমানকে উপাচার্য এবং একই বছরের অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা পরীক্ষার জন্য প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়। ইতিমধ্যেই সমীক্ষা শেষে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ, ভূমির উন্নয়ন ও মৌলিক অবকাঠামো নির্মাণে খসড়া প্রকল্প প্রস্তাব বা ডিপিপি ২০২৩ সালের মে মাসে মন্ত্রণালয়ে দাখিল করা হয়। এ প্রকল্প প্রস্তাবে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন, আধুনিক এবং উন্নত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা, দেশের স্বাস্থ্যখাতে সর্বাধুনিক মানের উন্নত শিক্ষা, এমডি, এমএস, এফসিপিএস ইত্যাদি ডিগ্রি গ্রহণের সুযোগ বৃদ্ধি করা, রোগীদের জন্য সর্বাধুনিক মানের সার্বক্ষণিক ওয়ান স্টপ স্বাস্থ্যসেবার ব্যবস্থা চালু করা, খুলনা বিভাগের সকল মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ ও ইনস্টিটিউট এবং সমজাতীয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে নিয়ে আসা, মানসম্মত স্নাতকোত্তর মেডিকেল শিক্ষা এবং গবেষণার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধাসমূহ নিশ্চিত করার সামগ্রিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। পরে ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ৫০ একর জমি অধিগ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় প্রশাসনিক অনুমোদন দিলে খুলনা মহানগরী সংলগ্ন বৈঠঘাটা এলাকায় ৫০ একর জমির উপর ১,৮৭৪ কোটি টাকা ব্যয়ে স্থায়ী ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত মাস্টার প্ল্যানে পরিমার্জিত করে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম ৩টি প্রকল্পে ভাগ করে ডিপিপি সর্বশেষ প্রকল্প মূল্যায়ন কমিটির সিদ্ধান্ত অনুসারে চূড়ান্ত পরিমার্জন করে দাখিল করা হয়, যা ২০২৪ সালের ৯ মে একনেক সভায় কিছু শর্ত সাপেক্ষে অনুমোদিত হয়েছে। একনেক সভার শর্তের প্রেক্ষিতে প্রকল্প প্রস্তাব পরিমার্জন শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ে ইতিমধ্যেই জমাও দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদন ও অর্থ বরাদ্দ না হওয়ায় নকশা পরিবর্তন ছাড়া সেটার অনুমোদন শুরু হয়নি। এদিকে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ১০ সদস্য বিশিষ্ট সিন্ডিকেট গঠন, ক্রয় কার্যক্রমে ইজিপি এবং অন্যান্য সকল দপ্তরের কাজ অটোমেশন করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন অনুমোদিত ৪৬ জন জনবলের মধ্যে নিয়োগ বিধি অনুযায়ী স্বচ্ছতার ভিত্তিতে মোট ৪০ জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ সম্পন্ন হয়েছে। আমি জয়েন করার মাত্র ১.৫ মাসের মধ্যে উপাচার্য মহোদয় নির্দেশক্রমে বললেন যে তুমি যতদূর সম্ভব আমাদের অটোমেশনের ব্যবস্থা করো। তো সেইভাবে খুবই দ্রুততম সময়ে আমরা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে আমরা ইমেইল পেলাম এবং সিপিটিউ থেকে আমরা ইজিপি রেজিস্ট্রেশন পেলাম এবং তারপর থেকে আমরা সমস্ত ক্রয় কাজগুলো এখনও সেভাবে করে আসছি। এবং এই ক্রয় প্রক্রিয়ায় দেখা গেছে যে অনেকেই যারা অংশগ্রহণ করেন আমাদের এখানে একেবারেই বিধি মোতাবেক যারা প্রাইমারি, টেকনিক্যাল, ফিনান্সিয়ালি রেসপন্সিভ হন তারাই এখানে আপনারা কাজ পাচ্ছেন নিয়মিতভাবে।
এখানে কেউ কোনো প্রকার অভিযোগ করতে পারবে না যে সে কোনো দল বা মতের পক্ষে থাকার কারণে বা বিপক্ষে থাকার কারণে সে কাজ পেয়েছে বা পায়নি, এমন একবারও ঘটেনি। এটা একটা বিষয়। সে সাথে আমরা পরিকল্পনা উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে গত অর্থ বছরে আমরা অটোমেশন শুরু করেছিলাম। তো সেই আঙ্গিকে আমাদের 4টা দপ্তরের কাজ অলরেডি অটোমেশন হয়ে গেছে। সেখানে আমাদের পরিকল্পনা উন্নয়ন দপ্তরের টোটাল কাজটা স্টোর ম্যানেজমেন্ট, সেখানে স্টক এন্ট্রি বলেন, সেখান থেকে মাল ডিসপাস হওয়া, বিতরণ, সমস্ত কাজগুলো আমরা এখন অটোমেশনের মাধ্যমে করছি। সেখানে প্রথম ধাপে স্টুডেন্ট রেজিস্ট্রেশন যেটা হয় পরীক্ষার আগে, তারা সেটা অটোমেশনের মাধ্যমে করেন। তারা অনলাইন রেজিস্ট্রেশন করেন, ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেন, এবং তাদের যে পরীক্ষাগুলো মূল্যায়ন, খাতা মূল্যায়ন করা হয়, সেটা অটোমেশনের মাধ্যমে। আমরা প্রথম বছরেই আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করে ফেলছি। সেখানে এমসিকিউর জন্য আমরা নিজেরা একটা সফটওয়্যার ডেভেলপ করেছি, যেখানে এমসিকিউ খাতাগুলো মূল্যায়ন করা হয়। সেই সাথে লিখিত খাতা যে স্যাররা দেখবেন, তারা তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়, তারা সিস্টেমে বসেই তারা এই মার্কগুলো ইনপুট করতে পারেন, এবং সেটা আমাদের আসলে ইনপুটের সুযোগ নাই কোথাও। আমরা কোথাও সেই লুপহোলটা রাখি নাই যে আমাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট পরীক্ষা যিনি নিচ্ছেন, মূল্যায়নকারী বা নিরীক্ষক, তার অনুমতি ব্যতিরেকে বা তার আইডি পাসওয়ার্ড ব্যতিরেকে আমরা এটা ইনপুট দিতে পারি না। অতএব সেই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে আমাদের এই কাজটা খুবই সুচারুরূপে সম্পাদন হচ্ছে। আমাদের পরবর্তী যে ধাপ আছে, সেখানে প্রথমত আমাদের বাকি 2টা দপ্তর, মূলত রেজিস্ট্রার দপ্তর, স্টাফ ম্যানেজমেন্ট, এবং আমাদের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট, এই 2টা দপ্তরে আমাদের অটোমেশনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমরা খুব শীঘ্রই সেটাতে অটোমেশনে চলে যাব। আর আমাদের খুব শীঘ্রই প্রকল্প পাস হয়ে গেছে, আপনারা জানেন, গত 9 মে তারিখে এখানে এটা পাস হয় কিছু শর্ত সাপেক্ষে। শর্তগুলো অলরেডি আমরা ফিল আপ করে দিয়েছি। আশা করি এ মাসের মধ্যেই আমাদের প্রকল্পটা পাস হয়ে যাবে, জিও জারি হবে, এবং সেটা হলে আমরা আমাদের মূল ক্যাম্পাসের যে জায়গাটা আছে সেখানে আমরা নিজস্ব ক্যাম্পাসে ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন এবং মৌলিক যে অবকাঠামোগুলো আছে, সেখানে আছে আপনার প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন 2টা, এবং সাথে কিছু বাউন্ডারি ওয়াল আছে, কিছু গেট আছে, যেটা আমাদের একদম প্রথম প্রকল্পে রাখা আছে। এইটা হলেই কিন্তু আমরা সেখানে চিকিৎসার কার্য শুরু করতে পারবো, আমাদের স্টুডেন্ট ভর্তি করাতে পারবো, এবং এটা যত দ্রুত সম্ভব হবে তখন তত দ্রুত আমাদের খুলনার মানুষ উপকৃত হবে। সাধারণ মানুষ তার সেবা বৃদ্ধি পাবে, এবং আমাদের দ্বিতীয় প্রকল্পে যেটা হাসপাতালের বিষয় আছে, সে হাসপাতাল নির্মাণ হওয়ার পরে অবশ্যই খুলনা থেকে মানুষ বাইরে যাওয়ার যে প্রবণতা, সেটা অবশ্যই কমে যাবে। ধন্যবাদ। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 2022 সালে খুলনা অঞ্চলের 5টি সরকারি মেডিকেল কলেজ ও 4টি বেসরকারি মেডিকেল কলেজ এবং খুলনা সরকারি নার্সিং কলেজ ও খুলনা, বাগেরহাট, মাগুরা ও যশোরের 6টি বেসরকারি নার্সিং কলেজ অধিভুক্ত করা হয়। অধিভুক্ত এসব মেডিকেল কলেজ ও নার্সিং কলেজগুলোর পরীক্ষার ফিস নির্ধারণ, শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন, ফলাফল তৈরি ও প্রকাশ এবং মান যাচাইপূর্বক অধিগ্রহণভুক্ত আসন সংখ্যা বৃদ্ধি, পরীক্ষা কেন্দ্র অনুমোদনের কাজ স্বচ্ছতার সাথে অটোমেশন সিস্টেমের মাধ্যমে করা হচ্ছে। সেজন্য কোনো অনিয়ম, দুর্নীতি, পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতির সুযোগ নেই এই বিশ্ববিদ্যালয়ে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ওয়েব পোর্টাল চালু এবং শিক্ষার্থীবান্ধব অ্যাপস তৈরি করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর যেহেতু পরীক্ষা সংক্রান্ত সকল বিষয় এখানে পরিচালনা করা হয়, তার প্রেক্ষিতেই আমার কর্ম। তো এখানে পরীক্ষার যে বিষয়টি অত্যন্ত স্বচ্ছতার সাথে, শুরু থেকে যদি বলি যে পরীক্ষা শুরু হওয়ার আগে যে প্রিপারেশনগুলো থাকে, যে ফর্ম ফিল আপ, এখানে ফর্ম ফিল আপের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা আমাদেরকে পে করতে হয়, এবং এই টাকাটা নির্ধারণ আমরা, যেহেতু আমাদের আগে রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির অধীনস্থ ছিল, তারই আদলে ওনারা যেভাবে নিতেন, আমরাও সেই আদলে সেই রেটে আমরা আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের টাকাটা নির্ধারণ করি, এবং এটা সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের অনুমোদিত। সেই হিসেবে আমরা এখানে এইভাবে নোটিশ দিয়েছি, এবং তার প্রেক্ষিতে প্রত্যেকটি নার্সিং কলেজ এবং মেডিকেল কলেজ টাকাগুলো স্টুডেন্টের কাছ থেকে কালেকশন করে ব্যাংকের মাধ্যমে আমাদের নির্ধারিত ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে থাকে। এখানে কোনোভাবেই কোনো টাকা, সরাসরি কোনো ক্যাশ টাকা কারোর সাথেই লেনদেন হয় না। ভার্সিটি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, ডিন দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, কারোর সাথেই কোনো টাকা পয়সার লেনদেন হয় না। এই গেল আমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয়গুলো। এরপরে যদি আসি যে পরীক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো আছে, যে প্রশ্ন পাঠানো, খাতা পাঠানো, এগুলো অত্যন্ত স্বচ্ছতার সাথে করা হয়, এবং খাতার যেই বিষয়টি আছে
যে খাতাটা আসলে আমরা কোন মেডিকেল কলেজ বা কোন নার্সিং কলেজ সেটা আমরা আসলে হাইড করে রাখার চেষ্টা করেছি, কারণ এখানে একটা ওএমআর শিট আমরা ব্যবহার করেছি। যে ওএমআর শিটটাতে কোডিং এবং ডিকোডিংয়ের সিস্টেম আছে, যে পরীক্ষার পরপরই তার আইডেন্টিটিটা ছিঁড়ে ফেলা হবে এবং সেটা স্টোর করে রাখা হবে। এরপরে এই খাতাগুলোকে শাফল করে আমাদের এক্সামিনারদের কাছে পাঠিয়ে দিব। নির্দিষ্ট এক্সামিনার নির্দিষ্ট সাবজেক্টের খাতা পরীক্ষা করে শুধুমাত্র নম্বরগুলো এবং সেই খাতাগুলো আলাদা করে আমাদের কাছে পাঠিয়ে দেবে। আমরা সেই খাতাগুলো আবার ডিকোডিং করে শুধু ওনাদের দেয়া নাম্বারগুলো কম্পাইল করে নিই বা টেবুলেশন করছি, এবং সেটা সম্পূর্ণ অটোমেশন সিস্টেমে। এখানে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর বা কারোই নাম্বারের দেওয়ার ক্ষেত্রে বা নেয়ার ক্ষেত্রে কোনো সুযোগ নেই। এখানে সম্পূর্ণ অটোমেশন সিস্টেমেই এই নাম্বারটা প্রদান করা হয়। এবং এই রিটেনের পাশাপাশি যে ভাইবা, প্র্যাকটিক্যাল এবং ফর্মেটিভ যে মার্কসগুলো আছে, সেই মার্কসগুলো স্ব নার্সিং কলেজ বা মেডিকেল কলেজের সম্মানিত শিক্ষকরা নিয়ে থাকেন এবং ওনারা অটোমেশনের মাধ্যমেই আমাদেরকে পাঠিয়ে দেন। এবং তার সেটা পরীক্ষা করার জন্য আমরা আবার হার্ড কপিও নিয়ে থাকি, যে এক্সটার্নাল যারা যান তাদের সিগনেচার সহ সেই হার্ড কপিও আমাদের কাছে দিয়ে থাকেন, যে ওনারাও যাতে কোনোভাবে এক্সটার্নাল চলে গেলে সেই নাম্বার কম বেশি করতে না পারে, সেটাও আমরা চেক করে থাকি। কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো নাম্বার বসানো আমাদের সেই সুযোগ কোনোভাবেই নেই। দায়টা আসলে বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে পড়ে কিনা? ধন্যবাদ আপনার এই প্রশ্নটি করার জন্য। আসলে বিশ্ববিদ্যালয় থেকে আমরা আমাদের এই ধরনের একটি নির্ধারিত ফর্ম দিয়ে আমরা ওয়েবসাইট এবং আমাদের নোটিশ বোর্ডে এবং স্ব মেডিকেল কলেজ এবং নার্সিং কলেজগুলোতে দিয়ে থাকি। এখন এখানে স্পষ্টই বলা আছে যে কোন পারপাসে আসলে তারা কি পরিমাণ টাকা নিয়ে থাকবে। সেই হিসেবে প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে মেডিকেলে একরকম, নার্সিংয়ে একরকম, নার্সিংয়ের আবার 4টা কোর্স আছে, বেসিক, পোস্ট বেসিক, সে আলাদা আলাদা টাকা আসে। এখন প্রাইভেট মেডিকেল কলেজ বা প্রাইভেট নার্সিং কলেজ বলি বা সরকারি নার্সিং কলেজ বা সরকারি মেডিকেল কলেজ যাই বলি না কেন, যদি এই ক্ষেত্রে বিশেষ করে প্রাইভেটের কথাই যদি বলি, ওনারা যদি বেশি নিয়ে থাকেন সেক্ষেত্রে আসলে এটা আমাদের কাছে সেভাবে কোনো কমপ্লেন আসেনি। হ্যাঁ, আর বিশ্ববিদ্যালয় এটার সাথে কোনোভাবেই অন্তর্ভুক্ত নয়। হ্যাঁ, কারণ আমরা তো আসলে নোটিশ দিয়ে দিয়েছি এবং এর প্রেক্ষিতেই আমরা সাধারণত এই যে কত টাকা ওরা জমা দিল সেটার একটা চিঠি লিখে এবং এই পরিমাণই টাকা দেখিয়ে আমাদেরকে স্লিপ জমা দিতে হয় এবং সেই স্লিপটাই আমাদের অর্থ শাখার ওরা বুঝে নেয়। সো এখানে বেশি টাকা আমাদের নেয়ার কোনো সুযোগ নেই, বা ওরা বেশি নিচ্ছে কিনা বা দিচ্ছে কিনা সেটাও আমাদের জানার আসলে সুযোগ নেই, যদি না কেউ আমাদের কাছে কমপ্লেন করে। এই ধরনের যদি অভিযোগ আসে সেক্ষেত্রে আপনাদের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কি? যদি এই ধরনের অভিযোগ আসে তাহলে অবশ্যই আমি ভিসি মহোদয়ের সাথে স্যার অবশ্যই তার যথাযথ ব্যবস্থা নেওয়ার অবশ্যই সুযোগ আছে। যদি এই ধরনের কমপ্লেন স্যারের কাছে এসে থাকে তাহলে স্যার অবশ্যই সেভাবে ব্যবস্থা নেবেন। যে অ্যানুয়াল পারফরমেন্স অ্যাগ্রিমেন্ট আছে সেখানে দেখবেন যে আমরা প্রত্যেক 3 মাস বা 2 মাস অন্তর অন্তর আমরা কিছু কনফারেন্স করে থাকি, কিছু সেমিনার করে থাকি, কিছু ওয়ার্কশপ করে থাকি। সো এই ওয়ার্কশপ, সেমিনার বা কনফারেন্স এইগুলোতে আমরা আসলে পরীক্ষা পদ্ধতির যেই সিস্টেম সেটা নিয়ে আলোচনা করি, সেটা নিয়ে ওদেরকে শিখিয়ে দিই কীভাবে করতে হবে। এখন আমি যেটা বললাম যে ওরা প্র্যাকটিক্যালি যে নাম্বারটা আমাদেরকে সেন্ড করে থাকে, এটা কিন্তু সবাই সেন্ড করতে পারবে না। আমরা একটা নির্দিষ্ট আইডি এবং একটা পাসওয়ার্ড দিয়ে থাকি, গোপন পাসওয়ার্ড। এবং ধরুন আপনি অ্যানাটমি টিচার, আপনাকে আমি আপনি যিনি হেড আছেন তার নামে অ্যাসাইন করে আমরা একটা নির্দিষ্ট আইডি খুলে দিই এবং তার একটা পাসওয়ার্ড দিয়ে যাই। দেওয়ার ফলে আপনি শুধুমাত্র হেড হিসেবে, কনভেনার হিসেবে সমস্ত দেখার পরে, পরীক্ষা নেওয়ার পরে আপনি সেখানে ইনপুট দেওয়ার পর আপনি শুধুমাত্র ওটাতে ঢুকতে পারবেন এবং সেটা আমাদেরকে পাঠাবেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের বিশেষায়িত স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা সহজলভ্যকরণ এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট গবেষণাকে উৎসাহিত করার 3 উদ্দেশ্যকে সামনে নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য একনেকে অনুমোদিত প্রকল্পের অর্থ বরাদ্দ পাওয়া গেলে অতি শীঘ্রই জমি অধিগ্রহণ এবং অবকাঠামো নির্মাণ করা হবে। ফলে এ অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা প্রাপ্তি খুবই সহজলভ্য হবে, যা ঢাকা কিংবা প্রতিবেশী দেশে যে 25 থেকে 30 লক্ষ মানুষ চিকিৎসার জন্য যায় সেটি রোধ করে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় সম্ভব হবে। এ অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তী সরকার অর্থ ছাড় ত্বরান্বিত করলে দ্রুতই মেডিকেল বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপ লাভ করবে বলে আশা করেন উপাচার্য। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
2021 সালের 4 ফেব্রুয়ারি সংসদে একটি আইন পাস হয়। সেই আইনের ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা বিশেষায়িত স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা, বিশেষায়িত স্বাস্থ্য সেবা সহজলভ্য করা এবং স্বাস্থ্য সংক্রান্ত গবেষণাকে উৎসাহিত করার মধ্যে এই 3টি উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত। এই 3টি উদ্দেশ্যকে সামনে রেখে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ইতিমধ্যেই একনেকে একটি প্রকল্প অনুমোদিত হয়েছে, যেটি প্রকল্প ধরা হয়েছে 1874 কোটি টাকা। এই অনুমোদিত প্রকল্পের অর্থ বরাদ্দ পাওয়া গেলে অতি শীঘ্রই ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কার্যক্রম শুরু হবে এবং ভূমি অধিগ্রহণ করে সেখানে অবকাঠামো শুরু করা যাবে। এর পাশাপাশি আমরা এই অঞ্চলে, বিশেষ করে খুলনা বিভাগে যতগুলি মেডিকেল কলেজ আছে, বিশেষ করে 9টি মেডিকেল কলেজ সরকারি, বেসরকারি এবং 8টি সরকারি এবং বেসরকারি নার্সিং কলেজকে অন্তর্ভুক্ত করেছি। মেডিকেল কলেজগুলোর যে এমবিবিএস কোর্স চালু আছে সেটি আমরা 2021-22 শিক্ষাবর্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয়েছে এবং ইতিমধ্যে আমরা 2021-22 যে প্রথম ফেজ পরীক্ষা আমরা খুব ভালোভাবে সম্পন্ন করেছি এবং সামনে ডিসেম্বরে আমরা আরও একটি ব্যাচের প্রথম ফেজ 1 এবং 21-22 শিক্ষাবর্ষের ফেজ 2 পরীক্ষা নিতে পারব। এছাড়া 21-22 শিক্ষাবর্ষ থেকে যে নার্সিং কলেজগুলি আছে সেখানে নার্সিং কলেজের যে কোর্সগুলি চালু আছে, যেমন বিএসসি নার্সিং বেসিক অ্যান্ড পোস্ট বেসিক, বিএসসি মিডওয়াইফারি, বিএসসি পাবলিক হেলথ, এই কোর্সগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের অধীনেই পরিচালিত হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় যখন শুরু হয় তখন তো এই বিশ্ববিদ্যালয়ে কোনো জনবল ছিল না, কোনো অবকাঠামো ছিল না, কোনো অফিস ছিল না। সুতরাং নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে শুরু করার জন্য বিশ্ববিদ্যালয় আইনে ভাইস চ্যান্সেলরকে একটা ক্ষমতা দেওয়া আছে যে ইচ্ছা করলে ভাইস চ্যান্সেলর শুরুতে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে কিছু অস্থায়ী নিয়োগ দিতে পারবেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা দরকার। সেই হিসেবে শুরুতে কিছু অস্থায়ী নিয়োগ সিন্ডিকেটের অনুমোদন ক্রমে দেওয়া হয়েছিল। পরবর্তীতে স্থায়ী নিয়োগ দেওয়ার জন্য 3টি বিজ্ঞপ্তির মাধ্যমে 3বার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। 3টি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের অনুমোদিত পদে এবং এই ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের অনুমোদিত পদ যখন অনুমোদন দেওয়া হয় তখন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন তাদের একটি শর্ত দিয়ে দেয় যে কোনোভাবেই কোনো অ্যাডহক নিয়োগ দেওয়া যাবে না, অস্থায়ী নিয়োগ দেওয়া যাবে না, মাস্টার রোলে নিয়োগ দেওয়া যাবে না এবং আমরা অনুমোদিত পদগুলি পাওয়ার পরে কোনো অবস্থাতেই মাস্টার রোলে নিয়োগ দিইনি, অস্থায়ী নিয়োগ দিইনি এবং আমরা কোনো অ্যাডহক নিয়োগ দিইনি। আমরা 3টি নিয়োগই আমরা বিজ্ঞপ্তি জাতীয় পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়েছি, আমাদের ওয়েবসাইটে প্রচার করেছি। আমরা নির্দিষ্ট সময়ে যাচাই বাছাই শেষে পরীক্ষার্থীদের পরীক্ষা নিয়েছি। যেমন একটি উদাহরণ দিতে পারি যে প্রথম নিয়োগটি আমরা বয়রা মহিলা কলেজে লিখিত পরীক্ষা নিয়েছি। লিখিত পরীক্ষা নেওয়ার পরে সেই শিক্ষক মণ্ডলীদেরকে দিয়েই আমরা খাতা চেক করিয়েছি এবং তারা যেভাবে খাতা দেখেছেন সেখান থেকে আমাদের সংবিধির আলোকে একজনের জায়গায় 3জনকে আমরা
মৌখিক পরীক্ষায় আমরা সুযোগ দিতে পারবো। সেভাবেই একটি পদের বিপরীতে 3 জনকে আমরা মৌখিক পরীক্ষায় ডেকেছি এবং এই মৌখিক পরীক্ষাগুলো নির্দিষ্ট যে নিয়োগ বোর্ড কমিটির মেম্বারদের সামনে নিয়োগ বোর্ড কমিটির মেম্বাররা পরীক্ষাগুলো নিয়ে তারা প্রার্থী নির্বাচিত করেছেন, নির্বাচিত পরীক্ষার্থীদেরকে সুপারিশ করেছেন এবং এই সুপারিশকৃত যে প্রার্থী তাদেরকে আমরা সিন্ডিকেটে উপস্থাপন করেছি, সিন্ডিকেট অনুমোদন দিয়েছে। অর্থাৎ একটি নিয়োগ প্রক্রিয়ার যতগুলি ধাপ যেভাবে অনুসরণ করা দরকার, বিজ্ঞপ্তি প্রচার, লিখিত পরীক্ষা নেওয়া, মৌখিক পরীক্ষা নেওয়া, ক্ষেত্র বিশেষে ব্যবহারিক পরীক্ষা নেওয়া এবং সিন্ডিকেটের অনুমোদন নেওয়া, এই সমস্ত ধাপ শেষ করেই তারপরে তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। তাছাড়া এই অঞ্চলের মানুষের যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা, এই বিশেষায়িত স্বাস্থ্য সেবা যেন সহজ এবং সুলভ করা যায়, সেই উদ্দেশ্যে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে 3 ধাপে 1800 বেডের একটি বিশেষায়িত উন্নত মানের আধুনিক একটি বিশেষায়িত হাসপাতাল, যে হাসপাতালে স্বাস্থ্য সংক্রান্ত সব ধরনের বিশেষায়িত সেবা এবং যেহেতু এটি এই খুলনাতেই প্রতিষ্ঠিত হবে, সুতরাং এই অঞ্চলের মানুষের জন্য খুব সহজ স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য। বিশেষ করে এই অঞ্চল থেকে অনেক রোগী পার্শ্ববর্তী দেশে চলে যায়, কারণ এখান থেকে ঢাকায় যে চিকিৎসা নিতে যে খরচ পার্শ্ববর্তী দেশে তাদের কাছে আছে, সেই জন্য অনেক রোগী চলে যায়। তার জন্য দেশ বিপুল পরিমাণ রাজস্ব, এই যে বিপুল পরিমাণ রাজস্ব আমাদের দেশে থাকে, এটা সরকারের এবং দেশের জন্য বিশাল বড় বিশেষ করে। তো আমি খুব আশাবাদী যে এই বিশ্ববিদ্যালয় যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কাজের গতি যেভাবে আছে, সেটা যদি বজায় থাকে, অচিরেই এই অঞ্চলের মানুষ একটি খুব আধুনিক উন্নত মানের বিশ্ববিদ্যালয় দেখতে পাবে, একটি আধুনিক উন্নত মানের বিশেষায়িত হাসপাতাল পাবে এবং তাতে এই অঞ্চলের মানুষ তথা এদেশের অনেক উপকার হবে। আমি খুব আশাবাদী যে দেশের এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন সরকারের পক্ষ থেকে, বিশেষ করে যে যদি অর্থ ছাড় ত্বরান্বিত হয় দ্রুত, তাহলে দ্রুত এই খুলনা নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ বলছেন, মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এই অঞ্চলের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এক নতুন দ্বার উন্মোচন হয়েছে। সেটিকে কাজে লাগিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য বিশেষজ্ঞ ডাক্তার এবং সমৃদ্ধশালী উন্নত চিকিৎসার গবেষণার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু অপসংস্কৃতির রাজনীতির প্রবণতার কারণে খুলনার সাধারণ মানুষের সাথে এ ধরনের প্রকল্প যেন কোনোভাবে হাতছাড়া না হয়, সেজন্য প্রত্যেককে আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সাথে সতর্ক থেকে কাজ করার আহ্বান এই নাগরিক নেতার। খুলনাতে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, এটা এই অঞ্চলের জন্য চিকিৎসার সংক্রান্ত ব্যাপারে একটা নতুন দ্বার উন্মোচিত হয়েছে। শুধুমাত্র চিকিৎসাই না, এর একটা মাল্টি ডাইমেনশনাল ওয়ার্ক এবং যে ফ্যাসিলিটিস তৈরি হয়েছে, একদিকে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক দূরে, তার অধীন এখানকার মেডিকেল কলেজ সহ অন্যান্য ইনস্টিটিউটগুলো ছিল, সেখানে যেমন সময়, অর্থ, নানান দিক খরচের ব্যাপার যদি আমরা বিবেচনায় নেই, সেইটা যেমন একদিকে সেভ হয়, অন্যদিকে হচ্ছে এইটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে একটা গবেষণাগার। সেই গবেষণাগারকে কাজে লাগিয়ে, বিশেষ করে ভৌগোলিক অবস্থান এবং এই অঞ্চলের যে আপনার লবণাক্ততা ইত্যাদি বিবেচনায় ভিন্ন মাত্রার কিছু রোগের আবির্ভাব এই এলাকায় আছে। তো সেইটা বিশেষত্ব বিবেচনায় নতুন নতুন গবেষণা, সেই গবেষণার ক্ষেত্রে খুলনা অঞ্চলের মানুষের জন্য এখানে স্পেশালিস্ট ডক্টর, বিভিন্ন ধরনের আপনার এই সেক্টর সংশ্লিষ্ট মানুষ এবং অনেক ইনস্ট্রুমেন্ট, যেটার কারণে হচ্ছে একটা সমৃদ্ধশালী একটা চিকিৎসা ব্যবস্থা এখানে ডেভেলপ করার সুযোগ তৈরি হয়েছে।
কিন্তু আমাদের একটা নেতিবাচক অভিজ্ঞতা আছে। আমরা দেখেছি ইতিপূর্বে যে সরকার পরিবর্তনের সাথে সাথে বা সময় পরিবর্তনের সাথে সাথে একটা অপসংস্কৃতি চর্চা ইতিপূর্বে হয়েছে, যে বিগত সরকারের কারো নামে বা তাদের গৃহীত প্রকল্প সেটি বন্ধ করার একটা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য থাকে। আমরা খুলনার যে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে সেটার ক্ষেত্রেও আমরা কিছুটা হলেও এই প্রবণতা আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করছি। সুতরাং এটি যাতে না হয়, এটার থেকে ঊর্ধ্বে উঠে আমাদেরকে আগে হচ্ছে আমাদের স্বার্থ, জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, এবং এরকম একটা সম্পদ এটি যেন পেয়ে আমরা কোনোভাবেই হাতছাড়া না করি, হাতছাড়া না হয়, সেজন্য আমাদের প্রত্যেককে খুবই আন্তরিকতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে আমাদেরকে এই বিষয়ে সচেতন ভূমিকা পালন করতে হবে। আর একটা বিষয় আমি খুবই অবাক হই যে আজকের দিনে বিনা বেতনে, বিনা পারিশ্রমিকে সম্মানী প্রফেসর, এটা আসলে একটা দৃষ্টান্ত। সুতরাং একজন ডিন এখানে তিনি বিনা পারিশ্রমিকে সময় দিচ্ছেন এবং তিনি একটা সিস্টেম ডেভেলপ করেছেন, যে সিস্টেমটা সকলের জন্য একটা ভালো এবং এই প্রতিষ্ঠানটার ভবিষ্যৎ ডেভেলপমেন্টের জন্য একটা চমৎকার একটা পন্থা। সেই সিস্টেমটাকে আমরা ভায়োলেট করার জন্য যদি আমরা কেউ অসৎ পথ অবলম্বন করি বা তাকে যদি এখান থেকে বিতাড়িত করার যে চেষ্টাটা হয়েছে, এটা নিঃসন্দেহে ন্যাক্কারজনক, দুঃখজনক। সংশ্লিষ্টদের অবশ্যই বিষয়টা ভাবনা নেওয়া দরকার, এবং যারা এ ব্যাপারে যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তাদের প্রতি আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে অনুরোধ জানাতে চাই যে এমন একটি সম্পদ আমরা পেয়ে যেন হাতছাড়া না করি, খুলনাবাসীর যেন স্বপ্নভঙ্গ না হয়, এবং এই স্বপ্নভঙ্গ হলে আদৌ এ ধরনের প্রকল্প খুলনায় কোনোদিন হবে কিনা, কবে হবে, আমরা সে ব্যাপারে অনিশ্চিত। সুতরাং এই যে অমূল্য সম্পদ, এই অমূল্য সম্পদ রক্ষার ক্ষেত্রে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প দ্রুত অনুমোদন ও অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে জিও জারি এবং প্রস্তাবিত অর্থ ছাড় করে নিজস্ব ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণ সহ পূর্ণাঙ্গ বাস্তবায়নের উদ্যোগ নেবে সরকার, এমনটাই দাবি দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসীর। জাগরণ নিউজ ডেস্ক।